নমস্কার, বঙ্গনীতি চ্যানেলে সবাইকে আমি আমন্ত্রণ জানাই। আপনি বলুন তো, যে কাউকে শত্রু বানাতে হয় সবচেয়ে সহজ উপায় কি? টাকা ধার দিন। তারপর আপনার যে টাকাটাকে আপনি ধার দিয়েছেন সেটা আপনি তাকে আজকে চান, দেখবেন আপনার থেকে খারাপ মানুষ সে সময় আর কেউ হবে না। হ্যাঁ, এটা আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, আর এই এক্সপিরিয়েন্স কিন্তু অনেকেরই হয়েছে যারা টাকা ধার দিয়েছে। কারণ বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, অফিসের কলিগ, অনেক পরিচিত মানুষদের টাকা ধার দিয়েছেন, তখন আপনি খুব ভালো মানুষ। আর যখনই আপনি আপনার টাকাটি চাইতে গেছেন যে ভাই ধারটি এবার পরিশোধ করো, সময়ে যেটা দিয়েছিলে, যেই প্রমিসটি করেছিলে এই সময়ের মধ্যে টাকাটা শোধ করে দেবো, সেই সময়টা তো অতিক্রান্ত হয়েছে, এবার তো দাও, আমারও তো প্রয়োজন আছে। তখন দেখবেন দিচ্ছি, দেব, এই 2 মাসের মধ্যে দিয়ে দিচ্ছি, এই মাইনেটি করে দিয়ে দিচ্ছি। ওই যে আমার সামনের 2 মাস পর একটা এফডি ম্যাচিওর করবে, তখন দিয়ে দেবো। এরকমভাবে কিন্তু অনেক সময় এই মিথ্যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়, আর সময় অতিক্রান্ত হয়ে যায়, কিন্তু তার কিন্তু টনকটি আর নড়ে না। আপনার আর্থিক প্রয়োজন সে আর বুঝতে চায় না। এছাড়া অনেক সময় এরকমও হয়, আপনার চোখের সামনে আপনি দেখতে পাচ্ছেন আপনার যেই প্রতিবেশী বা আপনার বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন আপনার থেকে ধারটি নিয়েছিল, সে কি করছে, সে তার হলিডে ট্যুরে সে এখানে ওখানে যাচ্ছে, অনেক টাকা খরচ করছে, মার্কেটিং করছে, সে তার যে জীবনযাত্রা, তার মানটাই কিন্তু এই লেভেলেই রেখেছে। কিন্তু আপনার টাকা শোধ করার বেলায় তার অভাব আর অভাব চলছে। এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রযোজ্য, সবার ক্ষেত্রে নয়। অনেক ভদ্র মানুষ আছেন যারা কথার দাম রাখেন, কথার খেলাপি হন না। তাই ভাবলাম এই সব মানুষজনদের নিয়ে ভিডিও হওয়াটা প্রচণ্ড প্রয়োজন। এই টাইপের মানুষজন কিন্তু আমার আপনার মধ্যেই লুকিয়ে আছে, আর এই সকল মানুষজনের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে পিছপা কখনো হবেন না। আর কোন কোন আইনি ব্যবস্থা এদের বিরুদ্ধে নিতে পারেন সেটাই আমি এই ভিডিওতে আলোচনা করব। প্রথমেই এটা বলবো, ধরুন আপনার থেকে আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, প্রতিবেশী বা কাছের মানুষরা ধার নিয়েছে। প্রথমে ভদ্রভাবে চাইছেন, সময় অতিক্রান্ত হয়ে গেল, তারপরও দিচ্ছে না, কিন্তু আপনার টাকার প্রয়োজন, আপনি বারবার চাওয়ার পরেও আপনাকে টাকা কেউ ফেরত দিচ্ছে না। তো সেই সময় কি করতে পারেন, আপনি তাকে SMS করুন, হোয়াটসঅ্যাপ করুন, ইমেল করুন, এগুলো আপনি করতেই পারেন। এগুলো করলেন, সে তো কিছু রিপ্লাই দেবে, সেই রিপ্লাইটা দিচ্ছি, দেবো বা এরকম টাইপের যেই কথাগুলো সে বলছে, সেগুলো কিন্তু যত্ন সহকারে আপনি রেখে দেবেন, এবং সেগুলো প্রয়োজন মতো এভিডেন্স হিসেবে কাজে লাগবে। তবে এই চিঠি বা মেসেজগুলো কিন্তু যথেষ্ট বিচক্ষণতার সঙ্গে করতে হবে। ওই চিঠি বা মেসেজে ক তারিখে আপনার থেকে টাকা ধার নিয়েছিল, কত টাকা ধার নিয়েছিল, কোথায় ধার নিয়েছিল, অর্থাৎ প্লেস মেনশন করবেন, এবং আপনাকে কত দিনের মধ্যে টাকাটা শোধ করার সে প্রতিশ্রুতি দিয়েছিল, এগুলো কিন্তু মেনশন করবেন। এছাড়াও যদি আপনার থেকে এরকম যদি হয় যে আপনাকে যখন টাকাটা আপনি ধার দিয়েছিলেন তখন অমুক অমুক মানুষজন সেখানে উপস্থিত ছিল, সেটাও কিন্তু মেনশন করবেন ওই চিঠিতে। এভাবে আপনি একটা চিঠি করলেন বা মেসেজ করলেন, দেখলেন এবার আপনাকে কি রিপ্লাই দিচ্ছে। এবার ধরুন আপনাকে সে রিপ্লাই দিল, ভাই তোকে আর 1 মাসের মধ্যে টাকাটা আমি শোধ করে দেবো, ভাই তোকে নেক্সট উইকে আমি টাকাটা শোধ করে দেবো, এরকম ধরুন সে একটা আপনাকে রিপ্লাই দিল। তো সেই রিপ্লাইটা এটা দিল, আর আপনি যে মেসেজটা করেছেন, দুটোই কিন্তু আপনি স্ক্রিনশট, যদি আপনার হোয়াটসঅ্যাপে করে থাকেন হোয়াটসঅ্যাপে আপনি স্ক্রিনশট নিয়ে রাখবেন, SMS করলেও সেই ব্যবস্থা নেবেন, আর যদি আপনি ইমেল করেন তাহলে ইমেলের কপি আপনি যেভাবে ওটাকে প্রিন্ট করে PDF করে রাখে সেটাকে আপনি করে রাখবেন। এগুলো কিন্তু ভবিষ্যতে আপনার কাজে লাগবে। এছাড়া ওই চিঠি বা SMS বা হোয়াটসঅ্যাপ, ইমেল, এগুলোতে আপনাকে যেই সে রিপ্লাই দিয়েছিল যে 1 মাসের মধ্যে টাকাটা শোধ করে দেবো, 1 সপ্তাহের মধ্যে টাকাটা শোধ করে দেবো, সেই সময়টাও অতিক্রান্ত হয়েছে, আপনাকে টাকা শোধ করেনি, সেই সময় আপনি কি করবেন? এরপর বলবো স্টেপ টু কি, যে আপনি এবার আপনার যে বন্ধু, প্রতিবেশী, যেই আত্মীয় আছে তাকে কি করবেন, লিগ্যাল নোটিশ পাঠাবেন। না, আপনি নিজে থেকে লিগ্যাল নোটিশ পাঠাতে পারবেন না, কারণ এর জন্য একজন অ্যাডভোকেটের প্রয়োজন হবে। অ্যাডভোকেটের কাছে যাবেন, তাকে মিট করবেন এবং তারকে আপনার পুরো ঘটনাটা বলবেন। সে
তার যে আপনি যেমন চিঠি লিখেছিলেন যে ক তারিখে কোন জায়গায় কত টাকা কতদিনের মধ্যে সে শোধ করবে, এই যে প্রতিশ্রুতি সে করেছিল, পুরো বিষয়টা, এই ধার নেওয়ার পুরো বিষয়টা সে সেই চিঠিতে উল্লেখ করবে এবং সঙ্গে সঙ্গে তাকে বলবে যে তুমি 15 দিন 21 দিন বা 1 মাসের মধ্যে টাকাটি আমার ক্লায়েন্টকে শোধ করে দাও, না হলে কিন্তু আমার ক্লায়েন্ট আপনার এগেনস্টে লিগ্যাল স্টেপ নেবে। এভাবেই সে একটা চিঠি করবে। এবার আপনার অ্যাডভোকেট যেই সময়টা দিয়েছিল সেই সময়টা অতিক্রান্ত হয়ে গেল, অর্থাৎ যেই লিগ্যাল নোটিসে যেই টাইমটা মেনশন করা ছিল যে 15 দিন 21 দিন বা 1 মাস, এই সময়ের মধ্যে টাকা শোধ করে দাও, না হলে লিগ্যাল স্টেপ নিতে আমার ক্লায়েন্ট বাধ্য হবে। তো এই যে কথাটি বলেছিলেন, এই যে টাইমটি দিয়েছিলেন, এটা অতিক্রান্ত হয়ে গেল। এবার কি হবে? স্টেপ 3 কি আছে? অর্ডার 37 কোড অফ সিভিল প্রসিডিওর অর্থাৎ সিপিসি অনুসারে সামারি সুইট ফাইল করতে হবে। এবং এই যে সিভিল সুইট ফাইল করবেন, মানি রিকভারি সুইট ফাইল করবেন, এতে কিন্তু সময়টাও কম লাগবে, কারণ সামারি সুইটে সময় সাধারণভাবে একটু কম লাগে। মানি রিকভারি সুইট ফাইল করবেন এবং মানি রিকভারি সুইট যখন ফাইল করবেন তখন কিন্তু আপনার কাছে কোন কোন এভিডেন্সেসগুলো লাগবে সেটা হলো আপনাদের মধ্যে যদি কোনো এগ্রিমেন্ট হয়ে থাকে, যেমন ধরুন একটা স্ট্যাম্প পেপারে দুজন লিখেছেন যে অমুক তারিখে অমুক টাকা অমুক জায়গায় তোমাকে আমি ধার দিলাম এবং তুমি আমাকে অমুক তারিখের মধ্যে টাকাটি শোধ করবে, সেই বিষয়ে দুজনই সই করলেন। বা এরকমও যদি হয় অমুক তারিখে আমি আপনার নাম মেনশন করলো যে অমুকের থেকে, তার বাবার নাম অমুক, তার ঠিকানা অমুক, থেকে অমুক টাকা ধার নিলাম, ধরুন 1 লাখ টাকা ধার নিলাম, 1 বছরের মধ্যে আমি এই টাকা সম্পূর্ণ শোধ করব, বাধ্য থাকবো। তো এরকম যদি ধরুন এগ্রিমেন্ট হয়েছে, সেখানে দুজনই সিগনেচার করেছেন, দুজন সাক্ষী সই করেছে, তো এক্ষেত্রে যদি এরকম কোনো কাগজপত্র আপনার থেকে থাকে বা ধরুন এছাড়া ধরুন আপনার কাছে কোনো প্রমিসারি নোট আছে, সেখানে আপনার বন্ধুটি এরকম দাবি করেছে বা এরকম প্রমিস করেছে যে আমি আগামী 3 মাসের মধ্যে তোমাকে টাকাটা শোধ করে দেবো। তো এরকমও যদি সে এগ্রিমেন্ট করে থাকে বা এরকমও যদি চুক্তিবদ্ধ দুজন হয়ে থাকেন, সেই সব কাগজপত্র যদি আপনার থেকে থাকে, বা ধরুন আপনার কাছে কোনো কাগজ নেই, ভার্বাল এগ্রিমেন্টে টাকাটা দিয়েছেন, মানে বন্ধুর সঙ্গে ভালোবাসার খাতিরে বন্ধুকে টাকা দিয়েছেন, কিন্তু আপনার কাছে কোনো লিখিত বলিত কিছু নেই। বেশিরভাগ সময়ই হয় এরকম যে ফ্যামিলির লোকজন বা অফিসের কলিগ বা বন্ধুবান্ধব খুব কাছের যদি হয়, সে টাকা ধার নেয়, তার সঙ্গে এরকম লেখাপড়ি অনেক সময় অনেকে করেন না, পুরোটাই বিশ্বাসের উপর অর্থাৎ গুড ফেথের উপর টাকাটি ধার দেয়। তো সেক্ষেত্রে কি সে টাকা পাবে না? ওই যে বললাম, ফার্স্টে এটা বলেছিলাম যে বন্ধুকে প্রথমে মেসেজ করুন বা হোয়াটসঅ্যাপ করুন বা ইমেল করুন, সেখানে বন্ধুকে লিখলেন যে কত তারিখে টাকা ধার দিয়েছেন, ক টাকা ধার দিয়েছেন, কতদিনের মধ্যে সে এটা পরিশোধ করবে, এইসব যে লিখে বন্ধুকে চিঠি পাঠালেন, বন্ধু লিখলো যে হ্যাঁ 7 দিনের মধ্যে তোকে টাকাটা দিয়ে দিচ্ছি, বা 1 মাসে আমার টাকা দিয়ে দিচ্ছি, বা সানবের এফডি আমার 2 মাস পর ম্যাচিওর হবে তখন টাকাটা তোকে দিয়ে দেবো। তো আপনার যে চিঠিটি আপনি লিখেছেন বা মেসেজটি করেছেন, তার রিপ্লাইতে সে যদি এরকম রিপ্লাই দিয়ে থাকে যে টাকাটা দিয়ে দেবো, মানে আগের যে কথাটা আপনি বলেছেন সেটাও কিন্তু সে তাহলে অ্যাডমিট করে নিল যে আপনি আপনাকে এত টাকা ধার দিয়েছিলেন, এই তারিখে ধার দিয়েছিলেন, এবং আপনাদের মধ্যে একটা চুক্তি হয়েছিল যে আপনি আপনার বন্ধু আপনাকে 2 মাসের মধ্যে বা 3 মাসের মধ্যে টাকাটা শোধ করে দেবে, এরকম অঙ্গীকারবদ্ধ হয়ে সে আপনার থেকে টাকাটা ধার নিয়েছিল। এটা কিন্তু তার প্রমাণ যে সে তাকে আপনার যে কথাটা আপনি লিখেছিলেন বা মেসেজ করেছিলেন বা ইমেলটা করেছিলেন, সেটা কিন্তু সে প্রতিবাদ করেনি, সে মেনে নিয়েই বলছে যে আমি বন্ধু একটু ওয়েট কর, আমি তোকে 7 দিনের মধ্যে টাকাটা ধার শোধ করে দেবো, বা আগামী 3 মাস পর আমার এফডিটা ম্যাচিওর করবে, আমি টাকাটা শোধ করে দেবো। এটাও কিন্তু আপনার একটা প্রমাণ। এছাড়া যদি এরকম যদি কোনো ভয়েস রেকর্ডিং থেকে থাকে, যে ভয়েস রেকর্ডিং করার একটা পদ্ধতি আছে বলে দিই, আপনি যখন কারো ভয়েস রেকর্ডিং করবেন ফোন মারফত, তখন কিন্তু কিছু প্রসিডিওর আছে, সেটা এই ভিডিওতে আলোচনা করলাম না, কিন্তু প্রসিডিওর মেনটেন করেই কিন্তু করতে হবে। কারো অমতে, কাউকে না জানিয়ে কিন্তু কারো ভয়েস রেকর্ডিং মানে কল রেকর্ডিং যেটা করেন সেটা কিন্তু করা যায় না, তার পদ্ধতি আছে, অন্য ভিডিওতে আমি অন্য সময় আলোচনা করব। কিন্তু সেই পদ্ধতি মেনটেন করে যদি আপনি তার ভয়েস রেকর্ডিং অর্থাৎ কল রেকর্ডিং যদি করতে পারেন, সেই যদি ভয়েস রেকর্ডিংয়ে ক্লিপিংটাও থেকে থাকে যে আপনাদের মধ্যে কনভারসেশন হচ্ছে যে আপনি এত টাকা ধার দিয়েছিলেন, তাকে আপনাকে ধার শোধ করছে না, সেই নিয়ে আপনাদের মধ্যে আলোচনা হচ্ছে, সে আপনাকে প্রমিস করছে যে এই অমুক তারিখে যেটা হয় ধার নিলে এটা করে মানুষজন, এই অমুক তারিখে দিয়ে দেবো, অমুক তারিখে দিয়ে দেবো, তো যেটা হয় সেরকম কনভারসেশন থাকলে সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে এভিডেন্স হিসেবে যাবে। এছাড়া যদি আপনি যখন টাকা ধার দিচ্ছিলেন তখন যদি সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা ইনস্টল করা থাকে আর সিসিটিভি ফুটেজ যদি থেকে থাকে বা কোনো ভিডিওগ্রাফি হয়ে থাকে যে টাকা ধার নিচ্ছিল আপনার থেকে ক্যাশ, বা আপনার যখন টাকা ধার দিচ্ছিলেন তখন যদি কেউ সেখানে প্রেজেন্ট থাকে, তারাও যদি আপনার ফেভারে গিয়ে বলে হ্যাঁ দেখেছি
যে টাকা ধার দিয়েছিল আমাদের সামনে 5 লাখ টাকা 2 লাখ টাকা ধার দিয়েছিল, এবং সে সেখানে এটাও যদি মেনশন করে যে না তাকে 2 বছরের মধ্যে বলেছিল টাকাটা শোধ করে দেবে বা 1 বছরের মধ্যে টাকাটা শোধ করে দেবে, এরকমও যদি তারা গিয়ে আপনার ফেভারে গিয়ে বলে, সেটাও কিন্তু একটা প্রমাণ হিসেবে কোর্টে পেশ করা যেতে পারে। এছাড়া ধরুন আপনি সেই বন্ধুটিকে ইউপিআই ট্রানজ্যাকশনের মাধ্যমে টাকাটি ধার দিয়েছিলেন, বা সেই বন্ধুটিকে আপনি ব্যাংকে চেকের মাধ্যমে বা এনএফটির মাধ্যমে টাকাটি ধার দিয়েছিলেন। এই যে ব্যাংকিং ট্রানজ্যাকশন যদি থেকে থাকে, তাহলে তো সবচেয়ে সহজ হয় প্রমাণ করা যে আপনি ওনাকে টাকা প্রদান করেছিলেন। তো এই সব প্রমাণগুলো যদি আপনার কাছে থেকে থাকে আর এগুলো যদি কোর্টে গিয়ে আপনি পেশ করেন, আপনার ক্ষেত্রে টাকা পাওয়া অর্থাৎ টাকা রিকভারি করা অনেকটাই সহজ হয়ে যাবে। এর সঙ্গে সঙ্গে এই যখন এই কেসটা সামারি সুইট করবেন, তখন কিন্তু এটাও করতে পারেন যে আপনি কিন্তু এই আপনাকে টাকাটা শোধ করলো না, যবে থেকে আপনি আপনাকে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল যে অমুক থেকে শোধ করবো, ধরুন 3 মাস পরে শোধ করবো, 3 মাসের পরে যতদিন সে খেলাপি হলো সেই সময় কিন্তু তার উপর একটা কম্পেনসেশন অর্থাৎ ড্যামেজও কিন্তু ক্লেম করতে পারেন, আপনি এখানে ইন্টারেস্ট ক্লেম করতে পারেন, এগুলো কিন্তু আপনি করতেই পারেন। এছাড়া ধরুন আপনার বন্ধু আপনাদেরকে টাকা ধার নিয়েছিল এবং ধার নেওয়ার সময় সে প্রতিশ্রুতি করেছিল যে অমুক তারিখের মধ্যে বা অমুক সময়ের মধ্যে টাকাটা শোধ করে দেবে, কিন্তু সেই যে এগ্রিমেন্ট করেছিল, চুক্তিবদ্ধ হয়েছিল, সেই চুক্তির খেলাপ করলো, সেক্ষেত্রে কিন্তু আপনি সেকশন 73 ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 অনুসারে তার বিরুদ্ধে কম্পেনসেশন ক্লেম করে কেস করতে পারেন। এছাড়া ধরুন আপনার বন্ধু আপনাকে একটা চেক দিয়েছিল, সেটা বাউন্স করলো, তো এক্ষেত্রে যদি চেক দিয়ে থাকে, এই শোধ করার সময় অনেক সময় হয় 2টো চেক দিয়ে রাখে আগে থেকে, বা অনেক সময় হয় চেক দিয়েছে, বন্ধু নেই টাকা শোধ করে দিলাম, তোকে চেক দিয়ে দিলাম, তো এরকমভাবে অনেক সময় করে থাকে অনেকে। তো এটা অনেকের একটা প্র্যাকটিস হয়ে যায়, সে নিজেও জানে যে তার অ্যাকাউন্টে টাকা নেই, সে জেনে বুঝে আপনাকে একটা চেক প্রদান করে এবং সেটা বাউন্স করে। তো এই বাউন্স যখনই করবে, তখন কিন্তু ইচ্ছা করলে আপনি সেকশন 138 নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট 1881 অনুসারে কিন্তু আপনি তার বিরুদ্ধে কেস করতে পারেন। তো এই মামলাগুলো কিন্তু আপনি করতেও পারেন। এছাড়া যদি চান যে আপনি আপনার বন্ধুর বিরুদ্ধে বা আপনার আত্মীয় স্বজন বা আপনার পাড়া প্রতিবেশী যে আপনার থেকে ধার নিয়েছে, সে আপনার সঙ্গে খুব বাজে ব্যবহার করেছে, আপনার খুব গায়ে লেগেছে, বা আপনার সঙ্গে এমন আচরণ করেছে যে আপনার মনে হচ্ছে যে এবার একটা ক্রিমিনাল একটা মামলা করা দরকার, এইগুলো তো গেল সিভিল মামলা, এবার মনে হলো যে আপনার ক্রিমিনাল মামলা একটা করবো। তো ক্রিমিনাল মামলা কীভাবে করবেন? ক্রিমিনাল মামলা করার পদ্ধতি হলো এই এভিডেন্সেসগুলো আপনার কাছে আছে, এই সবগুলো কিন্তু যে সিভিল মামলায় যে এভিডেন্সেসগুলো আপনার কাছে ছিল, যেগুলো আছে, সেগুলোকেই আপনি ক্রিমিনাল মামলায় ইউজ করতে পারেন। যেমন আপনি আপনার বন্ধুর বিরুদ্ধে 316 সাবসেকশন 2 বিএনএস অর্থাৎ পুরনো আইনে 406 আইপিসি বা 420 আইপিসি, নতুন আইনে সেকশন 318 সাবসেকশন 4 বিএনএস অনুসারে কিন্তু আপনি মামলা করতে পারেন। এই দুটো মামলা কিন্তু আপনি চাইলে করতেই পারেন, অর্থাৎ এফআইআর আপনি করতেই পারেন। এছাড়া যদি আপনি চান যে না সিভিল সুইট করবো না, আমি না ক্রিমিনাল মামলা করব, আমি লোক আদালতে গিয়ে মামলা করব, লোক আদালতে মামলা করলে খরচাও অনেকটা কম, সময় অনেকটা কম লাগে। তো এই যদি আপনার ইচ্ছা থাকে, তাহলে আপনি কিন্তু ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি অর্থাৎ ডিএলএসএ বা স্টেট লিগাল সার্ভিস অথরিটি দিয়ে কিন্তু আপনি এই মামলা করতে পারেন। তো এই যে পদ্ধতিগুলো বললাম, এগুলো কিন্তু আপনি চেষ্টা করতেই পারেন। যদি আপনার বন্ধু যদি এরকম হয় যে আপনাকে ঝোলাচ্ছে, ইচ্ছাকৃতভাবে টাকাটি দেবে না বা টাকাটি মেরে দেবো, এরকম একটা মেন্টালিটি নিয়ে আপনার বন্ধুবান্ধব চলছে, বা আপনার কাছের লোকজন যাদের উপর আপনি ভরসা করেছেন তারা এরকম করছে, তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে আপনি এই ব্যবস্থাটা নিতেই পারেন। এরপর যেটা আমার বলা, যেটা সব ভিডিওতে বলি, সেটা হলো যখনই কোনো লিগাল স্টেপ নেবেন, একজন দক্ষ অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিয়ে তবেই অগ্রসর হবেন, কারণ ভিডিওর এপার থেকে দাঁড়িয়ে ওপারে আপনার সঙ্গে কী ঘটছে বোঝা সম্ভব নয়। আজকে আসছি, ভালো থাকবেন। আগামী ভিডিওতে আরও নতুন নতুন টপিক নিয়ে হাজির হব। ততক্ষণের জন্য নমস্কার, ধন্যবাদ।